বিকালবেলা নীলু ঘুম থেকে উঠেছে, এতটা জার্নি করার পর আর তাছাড়া চিন্তায় চিন্তায় শরীরটা আর পেরে উঠছিল না, তাই অল্প কিছু খেয়েই ঘুমিয়ে পড়েছিল। শরীরটা এখন ম্যাজ ম্যাজ করছে ঘুম থেকে ওঠার পর। উঠানটাও খুব একটা বড় নয় যে সেখানে হাঁটাহুটি করবে, তাই একটু ছাদে যাবে, সেখানে গিয়ে যদি মনটা ভালো হয়। এই ছাদ থেকে নীলুর নিজের বাড়ি দেখা, তাই শ্রাবণ আর নীলু একই কলোনিতে থাকে, ছোট্ট এলাকা তাই অলি গলি অনেক, সেই জন্য মনে যেন দুটো বাড়ির মধ্যে দূরত্ব অনেকটা, কিন্তু এই সরু আর আঁকবাঁকা অলি গলিগুলো না থাকলে মনে হয় যেন এক পা বাড়ালেই শ্রাবণের বাড়িতে যাওয়া যায়। ছাদে এখন খুব হাওয়া হচ্ছে নিশ্চয়ই, সেখানে দু বাহু প্রসারিত করে নীলু প্রাণ ভরে প্রশ্বাস নেবে আর শরীরের সমস্ত কুলসিতা দূর করবে। বিছানা থেকে নেমে কল ঘরের দিকে যেতেই দেখল শ্রাবণের মা গেটের দরজা খুলে বাড়ির ভিতরে ঢুকছেন। নীলু চটপট চোখে মুখে জল দিয়ে ওনার কাছে ছুটে গেলেন। দৌড়ে যাওয়ার কারণে নীলু ওর পাজামাতে পা আটকে পড়ে যেতে নিলেও সামলে নিল। নীলুকে ওভাবে ছোটাছুটি করতে দেখে শ্রাবণের মা ওর কাছে এগিয়ে গিয়ে খানিকটা রাগী চোখে তাকিয়ে ভারী গলায় বললেন, এইটা থাপ্পড় দিব, এভাবে কেউ দৌড়ায়? এক্ষুনি যদি কোনো অঘটন ঘটত তাহলে কি হতো? নীলু কান ধরে বাচ্চাদের মতো করে বলল, সরি আর হবে না, তোমাকে ফিরতে দেখে তাই তো ওমন করে ছুটে এলাম, রাগ করো না প্লিজ। কানে হাত দিয়ে বাচ্চামো ভঙ্গিতে নীলুকে কথা বলতে দেখে উনিও আর বেশিক্ষণ নীলুর ওপর রাগ করে থাকতে পারলেন না। নীলুর কান থেকে হাতটা নামিয়ে দিয়ে বললেন, হয়েছে হয়েছে, এরপর যেন এমন ব্যস্ততা নিয়ে দৌড়াদৌড়ি করতে না দেখি। নীলু একটু মুচকি হাসি দিল। আজ কতদিন পর অজান্তেই নীলুর মুখে হাসি ফুটে উঠেছে, এই হাসি যেন কখনো মিলিয়ে না যায় সেই আশায় করতে লাগল শ্রাবণের মা। আচ্ছা তুমি কোথায় গিয়েছিলে? একটু দোকানে গিয়েছিলাম, চল এখন ঘরে চল, জিলাপি এনেছি খাবি? সে না হয় খাবো, কিন্তু তুমি কি দরকারে গিয়েছিলে বললে না তো? উনি কথা ঘোরানোর জন্য বললেন, সে না হয় পরে বলছি, আগে ঘরে চল। না তুমি বলো আগে কোথায় গিয়েছিলে? উনি সত্যি কথাগুলো নীলুকে বলতে চাইছিলেন না, কিন্তু নীলুর জোড়াজুড়িতে উনি বলেই ফেললেন, গহনার দোকানে গিয়েছিলাম, আমার বাবা আমার বিয়ের সময় একজোড়া কানের দিয়েছিলেন, সেটা বিক্রি করতে গেছিলাম। নীলু অবাক হয়ে বলল, আন্টি তুমি ওটা বিক্রি করতে গেলে কেন? উনি নীলুর জলে ভেজা গালে হাত রেখে বললেন, সামনে তোর অনেক বড় একটা লড়াই হতে চলেছে নীলুমা, যুদ্ধে যখন নামতেই হবে তখন খালি হাতে নিজের প্রাণ বিসর্জন দেওয়ার কোনো মানেই হয় না, তাই যাতে টাকা পয়সার কোনো ঘাটতি না থাকে তাই কানের জোড়া বিক্রি করলাম। নীলুর হৃদস্পন্দন যেন থেমে গেল, নিমেষেই উত্তেজনাতে পরিপূর্ণ শরীরটা যেন মাটিতে মিশে যেতে চাইছে। নীলু শ্রাবণের মাকে আঁকড়ে ধরল। নীলু নিস্তব্ধ, কোনো কথা আসছে না মুখে, চোখ দিয়ে গড়িয়ে পড়া নোনা জলগুলো ওর ভেজা মুখের জলের সাথে মিশে যাচ্ছে। নিজের মানুষরাও যেখানে ওকে আশ্রয় দেয়নি, সেখানে একজন দূর সম্পর্কের মানুষ যার সাথে ওর রক্তের সম্পর্কও নেই, তারা নীলুর জন্য এত কিছু করেছে যা নীলুর কাছে কল্পনা মাত্র। নীলু নীরবে চোখের জল ফেলছে, আর শ্রাবণের মায়ের ঠোঁটের কোনো আছে একচিলতে হাসি, এই হাসি তৃপ্তির হাসি। কি চাই আপনার এখানে? আপনার মেয়ের সাথে তো আমার আর কোনো সম্পর্ক নেই, তার সাথে আমার ডিভোর্স হয়েছে, তাই আপনি এখন কোনো দাবি করতে আসলেও আমি শুনব না। নীলুর মা ঝাঝালো কণ্ঠে বললেন, তার ডিভোর্সটা তো আর আমার মেয়ে ইচ্ছা করে দিতে চাইনি, তুমিই তো আর কাছ থেকে জোর করে ডিভোর্সটা নিয়েছ, তার পেটের সন্তানটাকে তো তুমিই নষ্ট করে দিয়েছ, তাই এখন এসব কথা বললে চলবে? রুদ্র রেগে গিয়ে কিছু বলতে গেলেই মিঠি ওকে থামিয়ে দিয়ে বলল, দেখুন অন্টি, একটা সময় আপনার মেয়ের সাথে রুদ্রর একটা বৈবাহিক সম্পর্ক ছিল, কিন্তু এখন আর সেই রকম কোনো সম্পর্ক নেই, তাই অযথা এমন টাকা পয়সার ডিমান্ড করা বন্ধ করুন। যতদিন সম্পর্ক ছিল ততদিন ও দিয়েছে, কিন্তু এখন ও আমার স্বামী, তাই ও আর আপনাদেরকে কোনোভাবেই টাকা পয়সা দিয়ে হেল্প করবে না। মিঠির কথা শেষ হতেই রুদ্র বলে উঠল, আপনি যা যা দাবি করছেন তার পক্ষে আপনার কাছে কোনো প্রমাণ আছে? আমিই যে নীলুর বাচ্চাটা নষ্ট করেছি তার কোনো প্রমাণ আছে আপনার কাছে?
রুদ্র আর মিঠি ওনাকে রীতিমতো তাদের কথার জালে ফাঁসাচ্ছে তা উনি বুঝতে পারলেন, কিন্তু উনিও যে থেমে থাকার পাত্রী না। উনিও এবার ঝট করে ওনার ব্যাগ থেকে একটা চাকু বার করে নিজের পেট বরাবর ধরলেন আর বললেন, আমি এত শত কিছু জানি না যে কোনোটা ঠিক আর কোনোটা ভুল, কিন্তু তুমি যদি টাকা পয়সা দিতে রাজি না হও তাহলে আমি এক্ষুনি এখানে নিজের শরীরে চাকু মেরে দেব, তারপর আমার মৃত্যুর জন্য তোমরা সারা জীবন জেল খাটবে, তখন বুঝবে। মিঠি কিছু বলতে গেলে রুদ্র থামিয়ে দিয়ে বলল, বাদ দাও মিঠি, এরা টাকা ছাড়া কিছুই চেনে না, সামান্য কয়েকটা টাকাই তো, তাছাড়া বেকার ছুঁচো মেরে হাত গন্ধ করার কোনো প্রয়োজনই নেই। কথাটা বলে রুদ্র রুমে চলে গেল। তখন মিঠি বলল, এরপর যদি নীলুকে আমাদের ঘাড়ে চাপাতে চান তাহলে আমিই আপনাকে জানে মেরে দিব বলে দিলাম। কথাটা বলে ও রুমে চলে গেল। রুদ্র এসে 15,000 টাকা ওনার হাতে ধরিয়ে দিয়ে বলল, প্লিজ এবার বিদায় হন, আর মাসে মাসে এইভাবে বাড়িতে এসে টাকা চেয়ে ছোটলোকের মতো ব্যবহার করার কোনো দরকার নেই। আপনারা আগে যেমনভাবে টাকা পেতেন তেমনভাবে টাকা পেয়ে যাবেন, আর যদি ভেবে থাকেন যে নীলুকেও এখন এখানে পাঠাবেন তাহলে আপনার নামে আমি মানহানির মামলা করব বলে দিলাম। উনি টাকাগুলো ব্যাগে রাখতে রাখতে বললেন, সে নীলুকে আমি পাঠাচ্ছি না, নীলুকে আমি আবার ভালো কোথাও বিয়ে দেব, শুধু তুমি মাসে মাসে টাকাগুলো দিও তাহলেই হবে। আর হ্যাঁ, আগে তোমার আঙ্কেলের অ্যাকাউন্টে টাকা পাঠাতে, তবে এখন থেকে আমার অ্যাকাউন্টে টাকাগুলো পাঠিও কেমন। কথাটা বলে উনি চলে গেল টাকা নিয়ে। রাত 11:30 বাজে। নীলু বারবার এপাশ ওপাশ করছে, তবুও ওর ঘুম আসছে না। শ্রাবণের মায়ের সাথে ঘুমায় নীলু। উনি রোজ রাত্রে একটা করে ঘুমের ওষুধ খান, না হলে উনার ঘুম আসে না। শ্রাবণের বাবা মারা যাওয়ার পর থেকে উনার চোখ থেকে ঘুম উঠে গেছে, তাই ডাক্তারি পরামর্শ নিয়ে কড়া ডোজের ঘুমের ওষুধ খান, তাই উনি একবার ঘুমিয়ে গেলে সহজে উনার ঘুম ভাঙ্গে না। তাই এই মুহূর্তে নীলু ওনার পাশ থেকে উঠে কোথাও চলে গেলেও উনি বুঝতে পারবেন না। নীলুর মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। সবকিছুর একটা সমাধানের প্রয়োজন, আর তা কেবল মাত্র হবে একমাত্র শ্রাবণের সাথে কথা বললে। আজকে শ্রাবণের মা নিজের কানের দুল জোড়া নীলুর জন্য বিক্রি করে দিয়েছে, সেটা নীলু মানতে পারছে না। মনেমনে এর জন্য অনুশোচনা হচ্ছে, আর বারবার মনে হচ্ছে আজ ও যদি স্বাবলম্বী হতো তাহলে ওর নিজের কেসটা লড়ার জন্য অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো না। নীলু দ্রুত পায়ে শ্রাবণের রুমের দিকে গেল। শ্রাবণের রুমের সামনে যেতেই দেখল দরজাটা খোলা, যার অর্থ হল শ্রাবণ ঘরে নেই। শ্রাবণ এত বেখেয়ালি নয় যে নিজের ঘরের দরজা খুলে রেখে কোথাও চলে যাবে এত রাতে। তাহলে শ্রাবণ কোথায় যেতে পারে এত রাত্রে? কথাটা ভাবতে ভাবতে নীলু ওর ঘরে ফিরে আসতে গেলেই কানে একটা গিটারের সুর ভেসে আসলো। গিটারের আওয়াজ পেয়ে ওর বুঝতে আর দেরি হলো না যে শ্রাবণ ছাদে এখন গান করছে। নীলু একটু মুচকি হেসে সিঁড়ির দিকে পা বাড়াল। সিঁড়ির ধাপগুলো যতই পেরিয়ে উপরে উঠছে ততই গিটারের সুর কানে এসে পৌঁছাচ্ছে গাঢ় হয়ে। শ্রাবণ বরাবরই অনুপম রায়ের ভক্ত, বেশিরভাগ সময় অনুপম রায়ের গান করে, এখনও ঠিক তাই করেছে। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। 2 যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। গানটা শেষ না হওয়া অবধি নীলু সিঁড়িঘরে দাঁড়িয়ে রইল। না হলে গানের মাঝখানে শ্রাবণের সামনে গেলে শ্রাবণ হয়তো গানটা মাঝপথে থামিয়ে দেবে, আর মনোযোগে ব্যাঘাত ঘটবে। তাই পুরো গানটা শুনে তারপরে শ্রাবণের কাছে গেল নীলু। শ্রাবণ গিটারটা পাশে রেখে সামনের দিকে তাকিয়ে আছে। নীলু নীরবে শ্রাবণের পাশে গিয়ে বসল। শ্রাবণ উপস্থিতি অনুভব করতে পেরে নীলুর দিকে ঘুরে তাকালো, কিন্তু কিছু বলল না, নীরব রইল। নীলু শ্রাবণের দিকে হালকা দৃষ্টিতে তাকিয়ে বলল, শ্রাবণ ভাইয়া, একটা কথা বলি। শ্রাবণ মিষ্টি সুরে বলল, হমম বল। আমার জন্য একটা জব খুঁজে দেবে? যদিও বা এটা অনেকটা কল্পনার মতো, কারণ আমি ততটা পড়াশোনাও জানি না, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি, যে কেউ আমাকে জব দেবে না। একটা কোম্পানিতেও জব করার জন্য ন্যূনতম যোগ্যতা লাগে, সেটুকুও আমার নেই, তবুও চেষ্টা করতে বাধা কোথায়? এমনিতেই তোমাদের দুজনের সংসারে আমি বাড়তি একজন মানুষ যুক্ত হয়েছি, তোমাদের খরচা বেড়েছে, তাছাড়া আমি তোমাদের সাথে থাকি, আমারও একটা দায়িত্ব আছে তোমাদের প্রতি।
তুমি হয়তো আমার কথাটা শুনে বলতেই পারো যে তোর কিছু করার দরকার নেই, আমি আছি তো। তাহলে আমি মনে করব তুমি আমাকে তোমাদের পরিবারের একজন হিসেবে ভাবি না। একটা পরিবার যেখানে তৈরি হয় সেখানে প্রতিটা মানুষের প্রত্যেকের প্রতি দায়িত্ব থাকে। আজ আমার জন্য আন্টি তার কানের দুল জোড়া বিক্রি করে দিয়েছে শুধুমাত্র টাকার জন্য। আজ আমি যদি একটা জব করতাম তাহলে আন্টিকে তার কানের দুল জোড়া কখনোই বিক্রি করতে হতো না। আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারছি না, তাই আমি বলবো যদি পারো একটা ছোটখাটো কাজ হলেও যদি জোগাড় করতে পারো। নীলুর মুখ থেকে এত কিছু শুনে শ্রাবণ বলল, অ্যাসিস্ট্যান্ট কাকে বলে জানিস? নীলুর এতগুলো কথা বলার পর শ্রাবণের মুখ থেকে এই কথাটা শুনে নীলু অবাক না হয়ে পারল না। নীলু খানিকটা অবাক হয়ে বলল, ঠিক বুঝলাম না ভাইয়া। শ্রাবণ আবার বলে উঠল, আমি বলতে চাইছি যে অ্যাসিস্ট্যান্টের কাজ কি সেটা বলতে পারবি? নীলু এবার খানিকটা উৎসাহ নিয়ে বলে উঠল, ওহহ, এটা তো খুবই সহজ একটা উত্তর, কেন পারব না? তাহলে বল দেখি। অ্যাসিস্ট্যান্টের কাজ হল তার বসের সমস্ত দায়িত্ব পালন করা, যাবতীয় কাজ করা, তার অর্ডার মেনে নেওয়া। কিন্তু আমার তাতে কোনো সমস্যা নেই, আমি ঠিক করে নেব। আমার শুধুমাত্র একটা জবের প্রয়োজন। শ্রাবণ নীলুর দিকে তাকিয়ে বলল, আমার অ্যাসিস্ট্যান্ট হবে নীলু? নীলু কথাটা শুনে মুচকি হেসে উঠল। শ্রাবণ নীলুর হাসির দিকে খানিকক্ষণ চেয়ে থেকে বলল, হাসাটাই স্বাভাবিক, যদিও আমি জানি না আমার ভবিষ্যতে কি আছে। আমার ভবিষ্যৎটা সম্পূর্ণ অনিশ্চয়তার ওপর দাঁড়িয়ে আছে। আমার অ্যাসিস্ট্যান্ট হওয়া মানে তোর নিজের ভবিষ্যৎ ও অনিশ্চয়তার মাঝে। তবুও আমি চাই তুই আমার অ্যাসিস্ট্যান্ট হ, আমার যাবতীয় দায়িত্বভার তুই নে। নীলু এবার শ্রাবণের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোমার মতে অ্যাসিস্ট্যান্টের কাজ কি শ্রাবণ ভাইয়া? সেটা যদি তুমি বলতে, মানে আমাকে কি কি করতে হবে সেটা যদি বলতে। শ্রাবণ নীলুর মাথায় হাত রেখে বলল, আমার অ্যাসিস্ট্যান্ট হওয়া মানে আমি যেখানে যাব সেখানে তুইও যাবি। আমি যে গানের অনুষ্ঠানে যাব তোকেও আমার সাথে সাথে যেতে হবে, আমার সাথে সাথে থাকতে হবে, আমার পাশে পাশে থাকবি তুই। আমার গানের সুরে ভুল হলে সেটাও তুই আমাকে ধরিয়ে দিবি যে এখানে আমার ভুল হয়েছে। আমার ভুলক্রটি শোধরানোর দায়িত্বটা কিন্তু তোর। এটাই হবে তোর অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ। নীলু হাতে গিটারটা তুলে নিয়ে গিটারের তারে আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, আপনার এই আদেশ শিরধার্য হোক জাহাপনা। কথাটা বলে দুজনেই হেসে ফেলল। শ্রাবণ মেঝে থেকে উঠতে উঠতে বলল, কালকে আমার একটা অডিশন আছে, আমাকে যেতে হবে। তুই যেহেতু আমার অ্যাসিস্ট্যান্ট তুইও আমার সাথে যাবি, মনে থাকবে তো? জো হুকুম। দুজনেই মুচকি হাসল। আরও একটা সুন্দর রাতে সাক্ষী থাকল এই খোলা আকাশ। ভাইয়া, নাও আর ইউ নার্ভাস? খানিকটা ভয়ার্ত কণ্ঠে বলল নীলু। শ্রাবণ নীলুর দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, নীলু, আই থিঙ্ক আমার থেকে তুই বেশি নার্ভাস হয়ে পড়ছিস। একটু শান্ত হ নীলু, আই এম ফাইন। অনেকটা শান্তভাবেই বলল শ্রাবণ। নীলু নিজেই ফ্লাক্স থেকে খানিকটা গরম জল খেয়ে চোখ মুখ কুচকাল। শ্রাবণ নীলুর মুখের অবস্থা দেখে মুচকি হেসে স্টেজের দিকে তকাল। শ্রাবণের সিরিয়াল নম্বর 17, আপাতত 15 নম্বর চলছে। মনের মাঝে একটু একটু ভয় হচ্ছে, তবে নিজের মাঝে নার্ভাসনেসটাকে বেশি গুরুত্ব দিতে চাচ্ছে না। কিন্তু নীলুকে দেখে ভীষণ রকম হাসি পাচ্ছে। দেখতে দেখতে 15 নম্বরে যেই ছেলেটা ছিল সে স্টেজ থেকে নেমে এলো। নীলুর মুখে কালো মেঘের আভাস। শ্রাবণ ঠিক বুঝতে পারছে না নীলুর ভয়টা ঠিক কিসের। আর কিছুক্ষণ পরেই শ্রাবণ যাবে, ওয়েটিং রুমে দাঁড়িয়ে আছে ও। শ্রাবণ নীলুকে বলল, এই যে জলটা দে। নীলু কাপা কাপা হাতে জলটা দিল। শ্রাবণ কয়েক ঢোক খেয়ে নীলুকে ওটা ফিরত দিয়ে বলল, আভশিষ্ট এন্ড হয়ে এত ভয় পেলে চলবে। নীলু মাথা নিচু করে রেখেছে। শ্রাবণ ঠোঁট চেপে হেসে বলল, একটা সত্যি কথা বলবি? নীলু মাথা নিচু করে রেখে বলল, হমম। কিসের জন্য এত ভয় পাচ্ছিস বলবি? আমাকে হেরে যেতে দেখার ভয়? নীলু মাথা নাড়াল।
শ্রাবণ স্বাভাবিক থেকেই বলল, মাথা তোলো, আমার চোখের দিকে তাকিয়ে কথা বল। নীলু মাথা উঁচু করে তাকাল। শ্রাবণ ভাবুক সুরে জিজ্ঞাসা করল, আমার চোখে কিছু দেখলি? নীলু বোকার মতো মাথা নাড়িয়ে বলল, কই না তো। শ্রাবণ এবার জোরেই হেসে ফেলল। হাসছ কেন? শ্রাবণ হাসি থামিয়ে বলল, তোর মাথা নাড়ার ভঙ্গি দেখে আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে। নিজের চোখ জোড়াকে নিজে দেখতে না পেলে অনুভব করতে পারছি সেখানে আত্মবিশ্বাস আছে। আর এটা কোনো ছোটখাটো প্রোগ্রাম না, যথেষ্ট বড় প্রোগ্রাম। এখান থেকে প্রথম হলে আমাকে আর একটা জায়গাতে গিয়ে গাইতে হবে, সেমি ফাইনাল বলতে পারিস। সেখান থেকে উইন করলে একটা মিউজিক অ্যালবাম বানানোর সুযোগ পাবো, তাই এটা ছোট কিছু নয়। আর এত বড় যুদ্ধে যখন নেমেছি আত্মবিশ্বাস নিয়েই নামতে হয়। নীলু মুগ্ধ হয়ে শ্রাবণের দিকে তাকিয়ে আছে। শ্রাবণ অনেক কিছু বোঝে যা নীলু বোঝে না। নীলু তো খুব অল্পতেই ভয় পেয়ে যায়। শ্রাবণ নীলুর চাহনি উপেক্ষা করে বলল, নীলু আমাকে ডেকেছে, আসছি। নীলু শ্রাবণের যাওয়ার দিকে তাকিয়ে রইল। শ্রাবণকে বড় ভাইয়ের চোখে নীলু দেখেছে, এর বেশি কখনো ভেবে দেখেনি। তাই একটা ভাইয়ের জন্য তার বোনের চিন্তাটা যেমন হওয়া উচিত নীলুর ও ঠিক তেমন অনুভূতি হচ্ছে। কিছু ক্ষণের মধ্যেই স্টেজ নানা রকমের আলোতে ভরে গেল। ওয়েটিং রুম থেকে সব দেখা যাচ্ছে, আর নিমেষেই গিটারের বাজনা বেজে উঠল। শ্রাবণের হাতে মাইক আর চোখে আত্মবিশ্বাস। হঠাৎ শ্রাবণের এক অপূর্ব কণ্ঠস্বর ভেসে এল, যা একদম অন্যরকম। নীলুর কাছে তা অন্যরকম মনে হচ্ছে, কারণ এর আগে নীলু কখনো শ্রাবণের স্টেজ পারফরমেন্স দেখেনি। স্টেজে উঠলে বুঝি সবার কণ্ঠস্বরে অদ্ভুত পরিবর্তন আসে। ছেড়ে যেও না, ছেড়ে যেও না। কি করি বলো, তুমি হীনা? আমি পারিনি তোমাকে আপন করে রাখতে। আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে। তুমি বুঝোনি, আমি বলিনি। তুমি স্বপ্নতে কেন আসনি? আমার অভিমান তোমাকে নিয়ে। সব গেয়েছি, গানে গানে সুরে সুরে কত কথা বলেছি তোমাকে। তুমি বুঝোনি, বুঝোনি। গান হচ্ছে আর নীলু চোখ বন্ধ করে কেবল অনুভব করছে। আজকে রুদ্রর কথা খুব মনে পড়ছে। কত স্বপ্নই না নীলু সাজিয়েছিল একে অপরের সাথে সারা জীবন পার করার। হাতে হাত রেখে আকাশের তারা গোনা থেকে শুরু করে রাতে হাতে হাত রেখে দীর্ঘ পথ জুড়ে হাঁটা। অজান্তেই চোখের কোনো বেয়ে জল গড়িয়ে পড়ল। এই পোড়া ক্ষতের দগদগে অনুভূতি এত সহজে মিলিয়ে যাওয়ার নয়, তা ঠিক আঘাত দেবেই। তোমাকে না বলেছিলাম ওই অমানুষটার কাছে হাত পেতে টাকা চাইবে না। তোমাকে এত বারণ করা সত্ত্বেও তুমি টাকা চাইতে গেছো, লজ্জা করে না তোমার? নীলুর বাবর ধৈর্যের বাঁধ আজ ভেঙে গেছে। উনি আজের একটা বিহিত করেই তার ক্ষান্ত হবেন। নীলুর মা উনিও গজগজ করে বললেন, বেশ করেছি টাকা চেয়েছি, নিজের তো 2 পয়সা উপার্জন করার ক্ষমতা নেই, তাই তোমার মুখে এসব কথা মানায় না। তাই যা পাচ্ছ, যতটা পাচ্ছ মুখ বুজে মেনে নাও। আর তোমার ওই মেয়েকে আমি আবার বিয়ে দেব। আমি আজকে ছেলে খুঁজে এসেছি, সব কথাও ঠিক হয়ে গেছে। উনি এবার মেজাজের নিয়ন্ত্রণ হারালেন। তোমাকে কিছু না বলে বলে আজ এত দূর। নেহাতি অ্যাক্সিডেন্টে তুমি নিজের সন্তান ধারণের ক্ষমতা হারিয়ে ফেলেছিলে, সেই কারণে কখনো তোমাকে কটু কথা শোনাইনি। কারণ আমি বুঝি একটা সন্তান জন্ম না দেওয়ার কষ্টটা। উনিও এবার যেন কোমর বেঁধে ঝগড়া করার একটা সুযোগ পেয়েছেন। উনিও সমানভাবে বললেন, তা নয়তো কি, আমি যা বলবো তুমি তাই শুনবে। নীলুকে আমি বিয়ে দেব বলেছি যখন, তখন আবার বিয়ে দেবই। পাশের পাড়ায় শফিক আছে না, ওই যে যার বউ কয়েক মাস আগে ওকে তালাক দিয়ে চলে গেল, তার সাথে নীলুর আবার বিয়ে দেব। কিছুর অভাব নেই ওর। গাড়ি বাড়ি সব আছে, একটা শোরুমও আছে, জমি জায়গাও আছে, আর মাস গেলে আমাদেরকে মোটা টাকা দেবে। আর কি চাই? বাকিটা জীবন এভাবেই চললে হলো, কারণ এর বেশি তোমার তো আর মুরদ নেই। নেহাতি নীলু আমার বড় বোনের মেয়ে, তাই ওকে ফেলে দিই না, এটা ওর কপাল। 3 বেলা আমাদের সাথে থেকেছে, আমাদের টাকাই খেয়েছে, আর এখন আমাদেরকেই পথে বসিয়েছে।
ওরকম মেয়েকে সহ্য করা যায়? তার ওপর ওই শ্রাবণের সাথে এত পীড়িতের পর থেকেই তো আমি ওকে সহ্য করতে পারি না, ওই ভিখারির ছেলে। কথাটা আর পুরো বলতে পারলেন না উনি, তার আগেই নীলুর বাবা কষিয়ে একটা থাপ্পড় মারল নীলুর মাকে। ওনার সমগ্র শরীর থরথর করে কাঁপছে। নীলু ওনার নিজের মেয়ে না, কথাটা সত্যি, কিন্তু তাই বলে কখনো নীলুকে হেয় করেনি, নিজের সন্তানের মতোই ভালোবাসা দিয়েছে। আর আজ নীলুর মা সামান্য কয়েকটা টাকার জন্য নীলুর পরিচয় নিয়ে, নীলুর চরিত্র নিয়ে আবার অন্যর ছেলেকে নিয়ে টানাটানি করছে। নীলুর মা চড় খেয়ে বলল, তুমি আজ ওই মেয়ের জন্য আমাকে মারলে তো? থাকবো না আর আমি এই বাড়িতে। যে বাড়িতে আমার কোনো দাম নেই, সেই বাড়িতে আমার থাকার কোনো দরকার নেই। তুমি আর তোমার মেয়ে থাকো। কথাটা বলে কাঁদতে কাঁদতে উনি ঘরের মধ্যে চলে গেলেন। নীলুর বাবা থরথর করে কাঁপছেন, বুকের মধ্যে অসহ্য জ্বালাপোড়া শুরু করে দিয়েছে। এক্ষুনি হয়তো দম আটকে নিঃশ্বাস ত্যাগ করবেন। উনি সেখানে ঠাই দাঁড়িয়ে রইলেন। বেশ কিছুক্ষণ পর উনি দেখলেন নীলুর মা নিজে ব্যাগ গুছিয়ে হনহন করে বেরিয়ে গেলেন। দূরপথেও তাকে এখনও দেখা যাচ্ছে। নীলুর বাবা কাঁপতে কাঁপতে ওনার নিজের ঘরে গেলেন, বিছানায় বসে খাতা কলম হাতে নিলেন। ওনার মেয়ে নীলুকে অনেক কিছু বলার আছে, যদিও তা কখনো সম্পূর্ণ লিখে প্রকাশ করা সম্ভব নয়, তবুও যতটুকু পারে কাপা কাপা হাতে লিখতে বসেছেন, আর চোখের জল টুপিয়ে টুপিয়ে পৃষ্ঠার ওপর পড়ছে আর লেখাগুলোকে অস্পষ্ট করে তুলছে। শ্রাবণ ভাইয়া, তুমি গাড়িতে উঠছ না যে? তুমি কি এখন বাড়িতে যাবে না? একটা হলুদ ট্যাক্সিতে উঠে শ্রাবণের দিকে প্রশ্নটা ছুড়ল নীলু। শ্রাবণ ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে থেকে বলল, না, আমি পরে ফিরব। সাবধানে যাস। কিন্তু তুমি এখন ফিরবে না যে? হমম, আমার একটু কাজ আছে, কাজ শেষে ফিরব। সাবধানে যাস। ট্যাক্সি স্টার্ট হতে শুরু করল। নীলু জানালা থেকে মুখ বড় করে শ্রাবণের দিকে তাকিয়ে বলল, ভাইয়া। শ্রাবণ চোখের ইশারায় জিজ্ঞাসা করল, কি? সাবধানে এসো। শ্রাবণ আর কোনো উত্তর দিল না। নীলুর কথার ইশারা উপেক্ষা করে পিছু ঘুরল। নীলুও ট্যাক্সির মাঝে বসে হাজারো কল্পনা জল্পনা করতে লাগল। শ্রাবণ এখন গহনার দোকানে যাবে। ওর মা যেই দোকানে তার দুলজোড়া বিক্রি করেছে, সেই দোকানে গিয়ে দোকানদারকে গিয়ে বলবে যাতে সেই দুলজোড়া ভাঙা না হয় বা অন্য কোনো কাজে না লাগানো হয়। শ্রাবণ টাকা দিয়ে দুলজোড়া ফিরত নেবে। যতই হোক ওর মায়ের স্মৃতি ওটা, কি করে এত মহামূল্যবান স্মৃতিকে হারাতে দেওয়া যায়। তেমাথার মোড়ে ট্যাক্সি থামল। এরপর যা আছে সব সরু গলি, গলিতে ট্যাক্সি যেতে পারে না, তাই এখান থেকেই সবাইকে হেঁটে যেতে হয়। নীলুকে আর টাকা দিতে হলো না, কারণ আগে থেকেই শ্রাবণ টাকা দিয়ে রেখেছিল। নীলু গলি দিয়ে হাঁটছে। বাড়ির জন্য আজ খুব মন খারাপ করছে। শেষবার ওর বাপকে অনেকটা হাতছানি দিয়েই পালিয়ে এসেছিল নীলু। বাবার গলা জড়িয়ে কত কথা বলার ছিল সেদিন বলতে পারেনি, তাই ভাবল আজ একটু দেখা করে আসবে, তাতে ওর মা ওকে যা কথা শোনানোর শোনাবে, আর ওর বাবাকে বলবে যে রুদ্রর বিরুদ্ধে ও স্টেপ নেবে। সেটা শুনে নিশ্চয়ই উনি অনেক খুশি হবেন। নীলু গলির বাঁকে ওর নিজের বাড়ির দিকে পা বাড়াল। 2 মিনিট হাঁটতেই বাড়ির সামনে পৌঁছে গেল। বাড়ির সামনে যেতেই দেখল লোহায় মরচে ধরা গেটটা খোলা আছে। বাড়িতে কুকুর ঢুকে যায়, তাই নীলুর মা সবসময় গেট বন্ধ করে রাখেন, কিন্তু আজকে হঠাৎ খোলা দেখে নীলু একটু অবাক হল। নীলুর এক কাঁধে ব্যাগ ঝুলছে আর লম্বা চুলে বেনুনি গাথা, গায়ে একটা চুড়িদার। নীলু বাড়িতে ঢুকতে ওর মাকে দেখতে পেল না। ওর বাবার রুমের দরজাটা আলতো করে আটকানো দেখে বুঝল ওর বাবা ওই রুমেই আছেন। নীলু গুটি গুটি পায়ে দেখল ওর বাবা বিছানার ওপর শুয়ে আছেন। অন্যদিন চেহারার মাঝে যে উজ্জ্বলতা থাকে তা আজ যেন কেমন ফিকে ফিকে লাগছে। ওনাকে ঘুমিয়ে থাকতে দেখে নীলু ওনার পাশে বসে ওনার বুকের ওপর মাথা রেখে বলতে শুরু করল, কেমন আছো বাবা? তোমার নীলু মা আজ তোমার সাথে দেখা করতে এসেছে। ঘুমাচ্ছ? কথা বলবে না? অন্যদিন এতক্ষণে নীলুর উপস্থিতি পেয়ে উনি হয়তো জেগে যেতেন, কিন্তু আজ উঠছে না। নীলুর ও অবাক লাগছে বেশ। হঠাৎ নীলু অনুভব করল ওনার হৃৎপিণ্ডের ধুকপুকুনিটা আর নেই, স্তব্ধ সব। নীলুর সমগ্র শরীর কেঁপে উঠল। ওর বাবার বুকেই মাথা রেখে কেঁদে দিল।
ও বাবা, তোমার নীলু ময়ের ওপর রাগ করেছ? কথা বলছো না কেন গো? তোমার নীলু মা কি খুব খারাপ? ও বা, তোমার হৃদস্পন্দন আর আমি শুনতে পাচ্ছি না কেন? ও বাবা। নীলু ওনার বুকে মাথা রেখে গলা ছেড়ে চেঁচিয়ে কাঁদতে লাগল। আজ ওর জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাও মুখ ফিরিয়ে নিয়েছে ওর থেকে, কেউ আর মাথায় হাত রেখে বলবে না। নীলু মারে, বড় ভালোবাসি রে তোকে। নীলুর বাবাকে কবর দিতে নিয়ে যাওয়া হয়েছে। উঠোনের এক কোণে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে নীলু, চোখ মুখ শুকিয়ে গিয়েছে, রোগা শরীর যেন আরো নেতিয়ে গিয়েছে, শরীরে রক্ত চলাচল কম, আর এই সবকিছুর মাঝে এত বড় একটা আঘাত। নীলুর মা নীলু থেকে কয়েক হাত দূরে বসে কান্নাকাটি করছেন, আর ওনার সাথে বসে আছে কয়েকজন ওনার সমবয়সী মহিলা। নীলুকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই, নীলু একাই বসে আছে। সবাই যেন দোষারোপ করছে নীলুকে, কিন্তু নীলুর যে কোনো দোষ নেই সেটা কেউ কখনো বুঝবে না। নীলুর মা অনেক সুন্দরভাবে সকলের সামনে নীলুকে অপরাধী বানিয়েছেন এবং বানিয়ে চলেছেন। শ্রাবণের মা একটু নুন চিনির জল করে নীলুর সামনে ধরতেই নীলুর মা চেঁচিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠলেন, কি সর্বনাশ করল এই মেয়ে! যদি জানতাম যে নিজের আপনজনদেরকে এই মেয়ে মেরে ফেলবে তাহলে কখনো ওকে জন্মই দিতাম না আমি। নিজের স্বামীর ঘর তো খেয়েছে, আর এখন আমার স্বামীটাকেও খেয়ে ফেলেছে। আল্লাহ কখনো ক্ষমা করবে না তোকে, এই পাপের সাজা তুই পাবি, কখনো সুখী হবি না তুই। এই ধরনের আরও খারাপ মন্তব্য করতে লাগলেন উনি। এই মুহূর্তে যেন নিজের স্বামীর মৃত্যুর শোকের তুলনায় নীলুকে দোষারোপ করাটা সবথেকে প্রয়োজনীয় ওনার কাছে, আর সেই কাজটা অনেক ভালোভাবে করে চলেছেন উনি। নীলু চুপচাপ শুনছে সব কথা, নীলুর কানে সব কথা পৌঁছাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না। হৃদয় থেকে শুধু একটাই ডাক ভেসে আসছে, ও বাবা, বাবা, তোমার হৃদস্পন্দনে শুনতে পাচ্ছি না কেন? বাবা, তুমি কি তোমার উপর রাগ করেছ? শ্রাবণের মা নীলুর মায়ের দিকে একবার তাকিয়ে পুনরায় নীলুর দিকে তাকালেন, তারপর নীলুকে উদ্দেশ্য করে বললেন, নীলু মা, এই নে, এটা খেয়ে নে, শরীরে শক্তি পাবি। এখনো অনেকটা কঠিন পথ বাকি আছে, এইখান থেকেই তো তোর জীবনের যুদ্ধ শুরু, আর এখনই এভাবে হেরে গেলে চলবে? তোর বাবার শান্তির জন্য একটুকু করবি না? দেখ, উনি হার্ট অ্যাটাক করেছেন, এবার তোর চিন্তায় চিন্তায় কিন্তু আমিও কিন্তু হার্ট অ্যাটাক করব বলে দিলাম। নীলু ওনার মুখ থেকে এই কথাটা শুনে ওনার মুখের দিকে থমথম করে তাকিয়ে রইল। প্রিয় মানুষগুলো শুধু বারবার হারিয়ে যেতে চায় কেন? তাদের কি ইচ্ছা যায় না প্রিয় মানুষদের সাথে থাকার? নাকি আমরা তাদেরকে প্রিয় ভাবলেও তারা আমাদেরকে প্রিয় ভাবে না, তাই খুব সহজেই দূরে ছেড়ে যাওয়ার কথাগুলো অনায়াসে বলে ফেলে? উনার মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে নীলু ওখান থেকে উঠে গেল। জামাই ধুলোবালি, মাথার চুলগুলো উস্খুস্ক, মুখে চোখের জল শুকিয়ে লেপ্টে আছে, সবকিছু মিলে নীলু আজ ধ্বংসস্তূপের মতো। নীলু ওখান থেকে চলে গিয়ে ওর বাবার ঘরে চলে গেল, যে জায়গাটা ওর বাবাটা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল সেখানে গিয়ে নীলু শুয়ে পড়ল। ওর বাবাকে অনুভব করতে পারছে ও, মনে হচ্ছে যেন ওর বাবা ওর খুব খুব কাছেই আছে, আর ওর কানে বারবার বলছে, বড্ড ভালোবাসি রে আমার নীলু মাটাকে, ভেঙে পড়িস না, লক্ষ্য ভ্রষ্ট হোস না, আমি তোকে হারতে শেখাইনি, তুই হেরে গেলে যে আমিও হেরে যাব মা, আমাকে এভাবে হারতে দিস না। কথাগুলো ভাবতেই নীলু ওখান থেকে উঠে পড়ল। তাড়াতাড়ি নীলু ওর বাবার বালিশের তলায় হাত দিয়ে দেখল, নিশ্চয়ই ওর বাবা এমন কিছু না কিছু রেখে যাবেন যা সারা জীবন নীলুকে আত্মশক্তি দেবে। নীলু দেখল যে ওর বাবার বালিশের তলায় একটা চিঠি পড়ে রয়েছে। চিঠি, তার বাবার হাতের লেখাগুলো স্পষ্ট কাগজের মাঝে, মাঝে মাঝে কিছু জায়গায় কাগজটা সামান্য অসমতল, ভেজা কাগজ শুকিয়ে গেলে যেমনটা হয় ঠিক তেমনটাই, কিছু কিছু জায়গায় অস্পষ্ট চোখের জলের কারণে। নীলু চোখ বন্ধ করে চিঠিটা বুকে জড়িয়ে নিল। এই চিঠি ওকে সারা জীবনে বেঁচে থাকতে আশা দেবে, ভরসা দেবে। চিঠির মাধ্যমে নীলু ওর বাবাকে খুঁজবে। আজ 1 সপ্তাহ হল নীলুর বাবা মারা গেছে। এই 1 সপ্তাহের মধ্যে নীলুর মা একবারও নীলুর খোঁজ নেননি। হয়তো নিজের সন্তান হলে একবারও খোঁজ নিতেন, এভাবে দূরে ঠেলে দিতে পারতেন না।
রক্তের সম্পর্ক না থাকলেও কি মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? শ্রাবণের মায়ের সঙ্গে নীলুর কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও তো উনি নীলুকে নিজের মেয়ের মতো দেখেন। নীলু কষ্ট পেলে উনিও কষ্ট পান, একেই বলে ভালোবাসা। নীলুর বাবা মারা যাওয়ার 3 দিনের মধ্যে নীলুর কানে খবর এসেছে যে নীলুর বাবার সমস্ত সম্পত্তি নীলুর মা বিক্রি করে দিয়েছেন, আর নীলু যাতে কোনো রকম কোনো দাবি করতে না পারে সেই কারণে উনি সকলের সামনে প্রকাশ করেছেন যে নীলু কখনোই ওনার নিজের মেয়ে ছিলেন না, উনার বড় আপুর মেয়ে ছিল। উনার বড় আপু নীলুর জন্ম দেওয়ার সময় মারা যায়। আফসোস একটাই, নীলুর ওর নিজের মাকে দেখার সৌভাগ্যটা হয়ে ওঠেনি। আজ শ্রাবণের কন্টেস্টের রেজাল্ট ঘোষণার দিন। শ্রাবণ ওখানে গেছে। পুরস্কার হিসেবে থাকছে 25,000 টাকা এবং সাথে সেমিফাইনালে যাওয়ার সুযোগ। সেমিফাইনাল থেকে বিজয়ী হলে একটা অ্যালবাম সং গাওয়ার সুযোগ পাবে বিজয়ী। সকলের মাঝে একটা আশা আছে শ্রাবণকে নিয়ে। সকাল থেকে নীলুর মন খারাপ, সব কিছুতেই মনের বিষণ্ণতায় ছেয়ে গেছে। এদিকে রুদ্রকে নিয়ে থানায় কেস করেছিল, সেই কেস কোর্টে উঠেছে। পরশুদিন সেই কেসের জন্য কোর্টে যাওয়া লাগবে। নীলু জানে না যে এত যুদ্ধের পরও সঠিক বিচার পাবে কিনা, কিন্তু এটুকু জানে যে ওর হেরে যাওয়া মানে ওর বাবাকে হারিয়ে দেওয়া। নীলুর বাবা মারা গেলেন যেদিন, সেদিন এসে রুদ্র সকলের মাঝখানে নীলুকে এক প্রকার শাসিয়ে গেছে যাতে নীলু কেসটা তুলে নেয়, নয়তো ভালো হবে না। কিন্তু নীলু কেস তুলে নেবে না। এই যুদ্ধে যতটা না ও নিজে অগ্রণী ভূমিকা নিয়েছে তার থেকেও বেশি ভাবে শ্রাবণ, আর শ্রাবণের মা এটা নিয়ে বেশি চিন্তিত। নীলুর সঠিক বিচারের জন্য ওনারা সবটুকু দিয়ে লড়ছেন। ওদেরকে দেখলে নীলুর মাঝে মনোবল আসে। এ যুদ্ধে নীলু নিজেকে নিজেই দমিয়ে নেবে না, প্রাণপণে লড়ে যাবে। অবশেষে সত্যের জয় হবে। আমার আলমারির ভিতরে 50,000 টাকা ছিল, তুমি দেখেছ? কই না তো, আমি তো তোমার টাকা দেখিনি। তাছাড়া আমার আবার টাকা কিসের জন্য প্রয়োজন হবে? আমার কোনো টাকার দরকার নেই। তাছাড়া আমার টাকা লাগলে আমি তো তোমার কাছ থেকে চেয়ে নিই নাকি? তাহলে এমন উদ্ভট প্রশ্ন কেন করছো? রুদ্র টাকাগুলো না পেয়ে খানিকটা রেগে গিয়ে মিঠিকে বলল, অযথা ফালতু কথা বলো না মিঠি। আমি জানি তুমি কালকে একটা ডায়মন্ডের ইয়াররিং কিনে এনেছো, সেটা আমার থেকে লুকিয়ে রাখলেও আমি দেখতে পেয়েছি। তাড়াতাড়ি টাকাটা ভালোই দাও, আমাকে এখন উকিলের কাছে যেতে হবে, আর্জেন্ট। মাঝখান থেকে এই নীলু এসে সবকিছুর একেবারে দফারফা করে দিল। না জানি এখন কত টাকাই না দিতে হবে। মিঠি আয়নার সামনে বসে কানের জোড়া পড়তে পড়তে বলল, ও তার মানে তুমি দেখে ফেলেছে? আমি তো ভেবেছিলাম এগুলো পরে তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু তার আগে তুমি জেনে ফেললে। দেখতো আমাকে কেমন লাগছে। কথাটা বলে রুদ্রর সামনে দাঁড়াতেই রুদ্র রেগে গিয়ে বলল, তুমি যদি টাকা না নিয়ে থাকো তাহলে কানের জোড়া কেনার টাকা তুমি কোথায় পেয়েছ মিঠি? রুদ্র মিঠির দুবাহু শক্ত করে চেপে ধরেছিল। মিঠি রুদ্রকে ছাড়িয়ে দূরে সরে গিয়ে বলল, এভাবে দোষারোপ করছো কেন? আমি তো বললাম আমি টাকাটা নিইনি। তাছাড়া অফিসে আমার প্রমোশন হয়েছে, বর্ষ স্যালারি বাড়িয়েছে 15,000 টাকা। আর তুমি তো জানো আমি আমার সেভিংস আছি, সেখান থেকে জমিয়ে আমি এটা আনেছি, আর তুমি এত সহজে আমার উপর সন্দেহ করলে? হঠাৎ করে রুদ্রর মনে পড়ল কালকে রাত্রে নীলু কেস করেছে, সেই রাগে ও বাড়ে গিয়ে মদ খেয়ে এসেছে। প্রচুর টাকা সেভাবেই খরচ হয়েছে। রুদ্র এবার শান্ত হয়ে মিঠিকে জড়িয়ে ধরে বলল, আমাকে ভুল বুঝো না, আমার মাথা গরম ছিল তাই বলে ফেলেছি, প্লিজ রাগ করো না লক্ষ্মীটি। মিঠি ঢং করে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার কাছে হয়তো কিছু লুকাচ্ছ। কি লুকাচ্ছ বল? আরে কিছু না, তুমি খামোখা চিন্তা করছো। আচ্ছা আমি আসি, উকিলের কাছে যেতে হবে। কথাটা বলে রুদ্র বেরিয়ে গেল। মিঠি চোখের জলটা মুছে আয়নার সামনে হাসি মুখে দাঁড়ালো আর নিজেকে কেমন লাগছে দেখতে লাগল। শ্রাবণের মা শ্রাবণকে জড়িয়ে ধরে এক প্রকার কেঁদেই ফেললেন। এত আনন্দ কোথায় ধরে রাখবেন তা উনি জানেন না। উনি এক হাতে শ্রাবণকে জড়িয়ে ধরেছেন এবং আরেক হাতে নিজের সোনার কানের দুল ধরে রেখেছেন। শ্রাবণ ওর পুরস্কারের টাকা দিয়ে দুল জোড়া ফিরিয়ে এনেছে।
চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে অনবরত। এটা হলো উনার জীবনের অনেক বড় প্রাপ্তি। ওদের একপাশে দাঁড়িয়ে আছে নীলু, ওর চোখের কোনো জল চিকচিক করছে। ওর খুশিতে খুশি হওয়া প্রিয় মানুষগুলোর খুশি দেখে ওর মনটা আনন্দে ভরে উঠেছে। সত্যিই আজ শ্রাবণ পুরস্কার পাওয়াতে নীলু যে কতটা পরিমাণ খুশি হয়েছে সেটা বলে বোঝাতে পারবে না। শ্রাবণের মা শ্রাবণকে ছেড়ে দিয়ে চোখটা মুছে নীলুর দিকে তাকালেন। কিরে নীলু, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। নীলু মুখে হাসি ফুটিয়ে চোখের জলটা খানিকটা গোপনে মোছার চেষ্টা করে ওনাদের কাছে গেল। শ্রাবণ দেখল নীলুর চোখে জল। শ্রাবণের এই জয় নীলুর চোখে জল চলে এসেছে দেখে শ্রাবণের মনে নীলুর জন্য একরাশ প্রশান্তি কাজ করল। তাহলে নীলুও কি ওর জন্য ভাবে? ওর জন্য আনন্দ পায়? ওর জন্য কষ্ট পায়? শ্রাবণে কথাগুলো নিজের মনে মনে ভাবতে লাগল আর নীলুর প্রতি ভালোবাসাটা আরও বেড়ে গেল। মেয়েটা যেন বুঝেও বুঝতে চাই না এমন। নীলু ওনার কাছে গেল। নীলু যেতেই শ্রাবণের মা মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি নিয়ে নীলুকে খাইয়ে দিল। কষ্টে আনন্দে নীলুর মুখ যেন আর চলছে না, কোনো রকমে মিষ্টিটা গিলে নিল। শ্রাবণের মা নীলুর গালে হাত রেখে বললেন, তুই অনেক স্ট্রং একটা মেয়ে, এখনো তোর জীবনে অনেক লড়াই বাকি। জানি তুই থেমে থাকবি না, অনেক বড় হওয়ার জীবনে সফলতা অর্জন কর। শুধু আমাউরকে পর ভেবে কখনো দূরে সরিয়ে দিস না, তাহলে মধ্যে বড় আঘাত পাব। আনন্দে নীলু শ্রাবণের মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। এই অনুভূতি প্রকাশ করার মতো বাসা নীলুর নেই। ওর জীবনে হারানোর জন্য আর কিছুই নেই, যা হারানোর সব হারিয়ে ফেলেছে নীলু। নিজের সবথেকে প্রিয় মানুষ ওর বাবা আর নিজের পরিচয়টা হারিয়ে ফেলেছে। আজ নীলুর নিজের কি পরিচয় সেটাও ও জানে না, কে ওর আপন আর কে কেউ পর সেটাও জানে না। আর এত কিছু সত্ত্বেও শ্রাবণের মা এবং শ্রাবণ নীলুর সাথে যেমন ব্যবহার করে তাতে নীলু কখনো বুঝতেই পারে না যে ওর জীবনে আপন মানুষ বলতে কেউ নেই। পরের ঘরে একটা মেয়েকে একটা মানুষ কিভাবে এত ভালোবাসতে পারে সেটা নীলু শ্রাবণের মাকে না দেখলে বুঝতেই পারত না। নীলু তার জন্য খুব আনন্দ বোধ করে যে ভবিষ্যতে শ্রাবণের বউ হবে। শ্রাবণের মা তাকে কতই না ভালোবাসবে, কিন্তু নীলু আজ পর্যন্ত নিজেকে কখনো শ্রাবণের স্ত্রীর জায়গায় কল্পনা করে দেখেনি। নীলুকে কাঁদতে দেখে শ্রাবণের নিজের মনের মাঝে কষ্ট হতে লাগল। প্রিয় মানুষদের চোখের জল কখনোই সহ্য করতে পারে না কেউ, তেমনি তা সহ্য করা শ্রাবণের পক্ষেও সম্ভব নয়। শ্রাবণ নীলুকে হাসানোর জন্য বলল, তা এখন কি আমার অ্যাসিস্ট্যান্টটা কাজের ভয় কি হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকবে ভাবছে? এখন থেকে তো যাত্রা শুরু, এখনও তো একসাথে অনেকটা পথ চলা বাকি। যদি ভাবেন যে এখন আপনি আর আমার সাথে কাজ করবেন না, তাহলে কিন্তু আজই আপনার নামে কোর্টে মামলা করব বলে দিলাম। অভিযোগ জানাবো যে দায়িত্ব বেড়ে যাওয়ায় চুক্তি ভঙ্গ করলেন সারিকা নীলাঞ্জনা। শ্রাবণের কথাটা শুনে নীলু ফিক করে হেসে ফেলল। নীলুর মুখে এই হাসিটাই হয়তো দেখতে চাইছিল শ্রাবণ। ওরা তিনজনই হেসে ফেলল। পুরো ঘর জুড়ে হাসির প্রতিধ্বনি শোনা যাচ্ছে, ভালোবাসা ছেয়ে যাচ্ছে সমগ্র জায়গা জুড়ে। তোমার আজকে এত ফিরতে লেট হলো যে? কোথায় ছিলে এতক্ষণ আর আমার ফোনটা তুলছিলে না কেন? খানিকটা মাতাল কণ্ঠে কথাগুলো বলল রুদ্র। আমার তো অফিসে আজকে একটা গেট টুগেদারের আয়োজন করেছিলেন আমার প্রমোশনের খুশিতে, তাই লেট হলো, সরি জান। রুদ্র এবার টলতে টলতে উঠে দাঁড়াল, মিঠির কাছে গিয়ে ধমকের সুরে বলল, তাই বলে আমার ফোন তুলবে না তুমি? আমি আগে নাকি এই পার্টি আগে কোনোটা? তোমার জন্য আমি নীলুকে ছেড়েছি সেটা কি ভুলে গেছ? রুদ্রের এমন ব্যবহার আর নীলুর নাম শুনে মিঠি রেগে গেল। রেগে বলল, নীলু নীলু আর নীলু, এই মেয়েটা আমার সংসার থেকে সরে গিয়ে শান্তিতে থাকতে দেবে না। আর তুমি ড্রিঙ্ক করেছ রুদ্র? বিছানার দিকে তাকিয়ে দেখল সারা বিছানার ওপর মদের বোতলের ছড়াছড়ি। আগে যা ও বা বারে গিয়ে খেত এখন তা প্রকাশ্যে বড়িতে এনে খাচ্ছে। মিঠি বোতলটা বিছানা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তুমি জানো না যে আমি এই ছাইপাশ খাওয়া একদম পছন্দ করি না? আর তোমাকে না বলেছিলাম ওগুলো কখনো খাবে না? আর তুমি তো আগে কখনো এগুলো খেতে না। রুদ্র বোতল ভাঙার ঝনঝন আওয়াজ শুনে বলল,
বেশ করেছি, খেয়েছি। আর কে বলল আমি খাই না? এতদিন বারে লুকিয়ে লুকিয়ে খেতাম আর এখন বড়িতে এনে খাচ্ছি। তোমার কোনো সমস্যা? আর তুমি বোতলটা ভাঙলে কেন? জানো এটার দাম কত? মিঠি রেগে গেল। তুমি এখন আমার ওপর টাকার গরম দেখাচ্ছ? টাকা আমারও আছে। একেই তো এগুলো খেয়েছ, তার ওপর আমাকেই দোষারোপ করছ। এবার বুঝেছি তুমি নীলুকে কেন ছাড়তে চাইছিলে না, কারণ ও তো তোমাকে কিছু বলে না, তাই না? মারধর করলেও তো মুখ বুজে সহ্য করে, কিন্তু আমি তো এসব সহ্য করব না। আমাকে নীলু ভেব না। আর আমি সারাদিন অফিস ছিলাম, অনেক টায়ার্ড। তোমার এইসব নোংরামোগুলো বন্ধ করো, আমি ঘুমাবো। আর এগুলো এখান থেকে সরাও। মিঠি যেতে নিলেই রুদ্র ওর হাত ধরে নিল। মিঠিকে সামনে এনে বলল, হ্যাঁ, নীলুকে ওই জন্যই ছাড়তে চাইছিলাম না, কারণ ও তোমার মতো অত স্মার্ট না, আনস্মার্ট। যা বলি তাই বিশ্বাস করে। মেরে শরীরের চামড়া তুলে নিলেও ও মুখ ফুটে কিছু বলে না, কারণ ও জানে যে কিভাবে সবকিছুকে আঁকড়ে ধরে রাখতে হয়। তুমি তো পুরো একটা আইটেম বম, হট প্যাকেজের বস্তা। উম্মা! কথাটা বলে মিঠির দিকে এগোতে গেলেই কিছু একটা ভেবে রুদ্র সরে এলো, ভ্রু কুঁচকে বলল, তুমি এতক্ষণ ধরে আমাকে এত অঞ্জান দিল, তুমি নিজেই তো মদ খেয়েছ, কি খাওনি বলো? মিঠি খানিকটা ঘাবড়ে বলল, না, আমি খাইনি। মাতাল হয়ে এসব কি বলছো? যাও গিয়ে ঘুমাও, সকালে তোমারও অফিস আছে আর আমারও। রুদ্র মিঠির মুখটা চেপে ধরে বলল, আমার চোখকে ফাঁকি দেওয়া এতই সোজা? নিজে গিলে এসে এখন আমাকে ভাষণ দাও। কথাটা বলে মিঠিকে ধাক্কা মারল। আসলে পার্টিতে বসের জোড়াজুড়িতে মিঠি খেয়েছে একটু। যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও। মিঠিও ও রেগে বেরিয়ে গেল রুম থেকে। দিন দিন কেমন জানি সম্পর্কের অবনতি হচ্ছে। সম্পর্কটা কেবল যৌন চাহিদা আর মোহ মায়ার ছিল বলেই কি আজ এই অবস্থা। ভস্মীভূত হয়ে যাক সেই সব সংসার যার ভিতটা পরকীয়া দিয়ে গঠিত। মন খারাপ? নীলুর দিকে তাকিয়ে বলল শ্রাবণ। নীলুও শ্রাবণের দিকে তাকিয়ে মাথা নাড়াল। শ্রাবণ কৌতূহলী হয়ে জানতে চাইল, কি হয়েছে? নীলু শ্রাবণের দিকে তাকিয়ে বলল, আচ্ছা শ্রাবণ ভাইয়া, উনি কি আমাকে সত্যিই ভালোবাসেন না? আমাকে এতটাই অপছন্দ করেন যে আমার সাথে সংসার করা যায় না? আমি কি এতটাই অযোগ্য? শ্রাবণের আর বুঝতে বাকি রইল না নীলু ঠিক কার কথা বলতে চাইছে। ও এবার রেগে গিয়ে ওর সামনে থাকা চেয়ারটা লাথি মেরে ফেলে দিল। নীলু হঠাৎ এমন হওয়াতে চমকে গেল। খুব বেশি পীড়িত ওই রুদ্রর প্রতি, তাই না? ভালোবাসা উতলে পড়ছে? যে তোর ভালোবাসা বোঝে না তার প্রতি তোর ভালোবাসা উতলে উতলে পড়ছে বল? পড়বেই না বা কেন? তার তো অনেক পয়সা, পয়সার অভাব নেই। তোর মায়ের কথায় যেখানে পয়সা আছে সেখানেই সুখ আছে। আমার কি আর অত টাকা পয়সা আছে? না, নেই। আমি গরিব, আমার কিচ্ছু নেই। আমার মা আছে, আমাকে ভালোবাসার মানুষ আছে। আমি আর 5 জনের মতো মদ খেতে পারি না, বউ পেটাতে পারি না, কারোর বাচ্চা নষ্ট করতে পারি না, কারোর সাথে পরকীয়া করতে পারি না। আর সেটাই হয়তো তোর চোখে আমার বড় দোষ, যার জন্য তো আমার ভালোবাসা তোর চোখে পড়লেও না দেখার ভান করিস। বুঝিস না যে আমি তোকে কতটা ভালোবাসি, কতটা চাই? যদি বুঝতিস তাহলে এভাবে আমাকে সবসময় দূরে ঠেলে দিতিস না। যেদিন আসল ভালোবাসাটা বুঝবি সেদিন হয়তো বড্ড দেরি করে ফেলবি নীলু। হাজারো ডাকেও আমাকে খুঁজে পাবি না। থাক ভালো তুই তোর রুদ্রকে নিয়ে, আমি আর কখনো তোদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে আসব না। বড্ড ভুল হয়ে গেছে রে, তোকে ভালোবেসে বড্ড ভুল। কথাটা বলে শ্রবণ চোখ মুছতে মুছতে চলে গেল। আজ ওর ধৈর্যর বাঁধ ভেঙে গেছে। নীলুকে কথাগুলো বলার হয়তো বড্ড দরকার ছিল। শ্রাবণ চলে যেতেই নীলু ধপ করে মাটিতে বসে পড়ল। মুখের ভাষা শূন্য, কি বলবে জানে না। তাহলে আজ শ্রাবণও কি ওর প্রতি অভিমান করে মুখ ফিরিয়ে নিল? নীলু গোছগাছ করে উপর থেকে নিচে নেমে এলো। আজকে ওর কোর্টে কেসের প্রথম দিন।
সকাল থেকে শ্রাবণকে কোথাও দেখতে না পেয়ে নীলুর একটু চিন্তা হলো, তাহলে কি করতে ওকে একাই যেতে হবে? শ্রাবণের মায়ের শরীরটা ভালো নেই, তাই চাইলেও উনি যেতে পারবেন না। দিন পার হয়ে গেল, শ্রাবণ এখনো নীলুর সাথে কথা বলনি। নীলুর ও অনুভূতিটা প্রখর ছিল না, খারাপ লাগছিল, তাই ও আর শ্রাবণকে কিছু বলেনি। যদি ওর কথা বলাতে শ্রাবণ বিরক্ত হয় সেই কারণে, হয়তো নীলুও নিজেকে সময় দিতে চাইছে তেমনটাই। আসলে মানুষ সামান্য কিছু হতে না হতে অনেক কিছু ভেবে নেয়, যার ফলে দূরত্ব বাড়ে। আর ঠিক তেমনটাই হয়েছে নীলুর সাথে। হয়তো নীলু শ্রাবণের সাথে একটু কথা বললে শ্রাবণের রাগভিমান সবকিছু ভেঙে যেত। নীলু নিচে নেমে শ্রাবণের মায়ের সাথে দেখা করল। উনি রান্নাঘরে রান্না করছিলেন। নীলু পাশে দাঁড়াতেই উনি নীলুর উপস্থিতি বুঝে রান্না করতে করতে বললেন, সাবধানে যাস নীলুমা, আর একদম ঘাবড়াবি না, আর টাকা পয়সা নিয়ে ভাববি না। টাকা শ্রাবণের কাছে আছে, আর শ্রাবণ একটু ওর 28 তারিখ যে অন্য একটা বিরাট কম্পিটিশনটা আছে সেটা নিয়ে কথা বলতে গেছে পার্ক স্ট্রিটে। খুব সকালে গিয়েছিল, একেবারে ওখান থেকে করতে যাবে বলেছিল। তোর সাথে হয়তো ওখানেই দেখা হবে, না হলে কল করে নিস একটা। নীলু এবার একটা স্বস্তির নিঃশ্বাস নিল। খানিকটা হলেও এখন রিলিফ ফিল হচ্ছে। শ্রাবণ আছে ওর সাথে, নীলু তার মানে একা নয়, এটা ভেবেই নীলুর ভালো লাগছে। নীলু কিছু বলতে যাবে তখনই শ্রাবণের মা তরকারিতে জল ঢেলে বললেন, হ্যাঁ রে নীলু মা, তোর সাথে শ্রাবণের কি কোনো কথা কাটাকাটি হয়েছে? মানে কালকে থেকে দেখছি তোরা কথা বলছিস না একে অপরের সাথে। অন্য দিন তো শ্রাবণ দিনে 10 বার খোঁজ নেয় তোর, কিন্তু কালকে থেকে কেমন যেন একটা লাগছে। তোদের মাঝে কি ঝামেলা হয়েছে কোনো কিছু নিয়ে? নাকি তুই টাকা নিয়ে চিন্তায় ওকে কিছু বলেছিস কোনোটা? হঠাৎ করে ওনার মুখ থেকে এমন কথা শোনায় নীলু চমকে উঠল, খানিকটা কেঁপেও উঠল, থতমত করে বলল, না তো, কিছুই তো হয়নি। ভাইয়ার মনটা হয়তো খারাপ, সেজন্য কথা বলছে না। ভাইয়ার সাথে দেখা হলে আমি জিজ্ঞাসা করব। আচ্ছা আমি এখন আসছি, না হলে লেট হয়ে যাবে। কথাটা বলে ওনাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নীলু সেখান থেকে চলে এলো। মিথ্যা বলতে গেলে ওর গলার স্বর কাঁপে, মিথ্যা বলতে গেলে ও খুব সহজে ধরা খেয়ে যায়, তাই বেশি সময় ধরে মিথ্যা কথা বলা নীলুর পক্ষে সম্ভব নয়। তাই যত দ্রুত সম্ভব পরিস্থিতি সামলে সেখান থেকে বেরিয়ে আসতে চাইল। নীলু রাস্তায় এসে ট্যাক্সি নিল। কোর্ট বেশ অনেকটাই দূর, তাই রিকশাতে যাওয়া সম্ভব নয়। কি হলো তোমাকে না বললাম দুজনে আজকে একসাথে লাঞ্চ করব কোর্ট থেকে ফেরার সময়? তা তুমি ব্যাগে টিফিন গোছাচ্ছ যে? আমার কথাগুলো কি তোমার কানে যায়নি? ঘড়িটা পড়তে পড়তে খানিকটা রুক্ষ গলায় বলল রুদ্র। রুদ্রের কথার প্রতি উত্তরে মিঠি কিছু বলল না। ও নিজের ব্যাগ গোছাতে ব্যস্ত, অফিস যাবে, অফিসের টাইম হয়ে গেছে। এই কদিনে ওদের সম্পর্কের মাঝখানে অনেক পরিবর্তন এসেছে। প্রথম প্রথম রুদ্রর এমন ব্যবহার খারাপ লাগত, প্রতিক্রিয়াও জানাতে, কিন্তু এখন আর রুদ্রর ব্যবহারে খুব একটা পাত্তা দেয় না, নিজে নিজের মতো চলে। তাছাড়া অফিসে প্রমোশন পাওয়ার পর থেকে বসের কাছে ওর খাতিরটা একটু বেশি হয়েছে। এখন তো প্রায় একসাথে দুজনে লাঞ্চ করা থেকে শুরু করে বেশি রাত হয়ে গেলে বাড়ি পৌঁছে দেওয়া শুরু হয়েছে। যদিও এই সমস্ত কথা রুদ্র কিছুই জানে না, আগের থেকেও রুদ্র বেশি ড্রিঙ্কস করে, ঠিকঠাক বাড়ি ফেরে না, মিঠিও আর খোঁজ নেয় না। বলতে গেলে দুজন দুজনের জন্য কারো সময় নেই, যে যার নিজের জগতে ব্যস্ত। রুদ্র খেয়াল করেছে মিঠির প্রমোশন হওয়ার পর থেকেই মিঠির মধ্যে বেশ দাম্ভিকতা এসেছে। রুদ্রর যদিও এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এখন সারাদিন কেসার নীলুর কথা মাথায় ঘোরে। মদ্যপান করে নেশা ধরে গেলে নীলুর প্রতিচ্ছবি যেন ওর চোখে বসে, বরবার মনে হয় নীলু সামনে ঘোরাঘুরি করছে। রুদ্রর প্রতিটা পদক্ষেপ, ওর গতি প্রকৃতি লক্ষ্য করে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। রুদ্র আবার বলল, কি হলো, আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ না? নাকি ইচ্ছাকৃত উত্তর দিচ্ছ না কোনোটা? মিঠি এখনো কোনো উত্তর দিল না দেখে রুদ্র এবার ওর হাত ধরে টেনে ওর মুখটা চেপে ধরল, চেপে ধরে বলল, এত অহংকার কিসের তোর? এটা কি ভুলে যাস যে আমার জন্য তুই এই বাড়িতে জায়গা পেয়েছিস?
তুই নিজে চেয়েছিলি যে এই অবৈধ সম্পর্ক পূর্ণতা পাক, তাই বিয়ে করেছিলাম, না হলে তোর মতো মেয়েকে রুদ্র 10 বার কেনে আর 10 বার বেচে। এটা মনে রাখিস, বিয়ে না করে অন্য একটা পর পুরুষের কাছে নিজের দেহ বিলিয়ে দিয়েছিস তুই তো একটা পতিতাপল্লীর মেয়ের সাথে সমান। মিঠিকে রুদ্র পতিতাপল্লীর মেয়ের সাথে তুলনা করল দেখে মিঠি রগে ওর গায়ের সর্বস্ব শক্তি দিয়ে ধাক্কা মারল, রেগে চেঁচিয়ে বলল, তুমি আমাকে পতিতা বল কোনো সাহসে? তোমার নিজের চরিত্রের ঠিক আছে যে অন্যকে বিচার করছ? যে স্বামী নিজের ঘরে বউ থাকা সত্ত্বেও অন্য নারীতে আকৃষ্ট হয় তাকে তুমি কি বলবে? তুমি তো কাপুরুষের সমান। নীলু ঠিকই বলেছিল। দুজন দুজনের আত্মসম্মানে আঘাত করাই একে অপরের প্রতি মনের ক্ষোভ প্রকাশ হতে লাগল। রুদ্র রেগে গিয়ে মিঠিকে ধাক্কা মারল। মিঠি ফ্লোরে পড়ে গেল। রুদ্র মিঠির দিকে একবার দেখে বিশ্রী ভঙ্গিতে গালি দিয়ে বেরিয়ে গেল। মিঠিও ফ্লোর থেকে উঠল, চোখ দিয়ে জল পড়ছে, খানিকটা হলে কষ্টও লাগছে এখন। তার মানে রুদ্রর ওর প্রতি কোনো ভালোবাসা, কোনো অনুভূতি নেই, যা ছিল সব মোহমায়া, তাও মিঠির শরীরের প্রতি। মিঠিও এত সহজে রুদ্রকে ছেড়ে দেবে না, ওকে পতিতা বলার জন্য শাস্তি দেবে। ব্যাগ থেকে ফোন বার করে খানিকটা ন্যাকামি আর কাদো কাদো স্বরে বলল, আমি আজকে অফিসে আসতে পারবো না স্যার, আমার কিছু পার্সোনাল প্রবলেম আছে, সেই কারণে। শেয়ার করা যায় তবুও। আমি তো আজ অফিসে যাব না, কিন্তু আপনি যখন বলছেন তখন আপনাকে আমার সমস্যার কথা বলতেই পারি। ওকে, তাহলে 2টোর সময় অফিসের সামনে রেস্টুরেন্ট আছে, ওখানে মিট করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই অসময়ে আমার পাশে থাকার জন্য। ওকে, হাসি মুখে বলল। আজকে নীলুর কেসের প্রথম দিন সমাপ্ত হল। তেমন কিছুই হল না। নীলু কেবল নিজের অভিযোগগুলো জানালো সবার সামনে। রুদ্র যে দিনের পর দিন ওর ওপর শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করেছে কেবলমাত্র পরকীয়া সম্পর্কের কারণে। এমনকি ওর বাচ্চাটা নষ্ট হয়েছে কেবলমাত্র রুদ্রর জন্য। তাছাড়া জোরজবরদস্তি করে ডিভোর্স পেপারে সই করিয়ে নেওয়া থেকে শুরু করে ওকে বাড়ি থেকে বার করে দেওয়া সব কথায় নীলু বলেছে। রুদ্র যদিও সবটা অস্বীকার করেছে। প্রথম দিন এটুকুই হলো, যেহেতু রুদ্রর সাথে মিঠির পরকীয়ার সম্পর্ক ছিল তাই মিঠির উপস্থিতি আবশ্যিক। যেহেতু মিঠি আসেনি তাই কেসও বেশি এগোয়নি। কোর্ট থেকে বেরোতে না বেরোতেই উকিল সাহেব 1,500 টাকা চেয়ে বসলেন। উনি চাইতেন শ্রাবণ ওর ওয়ালেট থেকে সুরসুর করে টাকা বার দিল। এমন মনে হচ্ছে যে টাকাগুলো বাই করতে ওর মায়া দয়া লাগছে না। এদিকে নীলুর ভীষণরকম কষ্ট হচ্ছে এটা দেখে যে ওর কারণে শ্রাবণের পরিশ্রমের এত টাকা ব্যয় হচ্ছে। টাকা পেতেই উকিল হাসিমুখ করে চলে গেলেন। আবার 4 দিন পর করতে আসতে হবে। হয়তো ডেটের পর ডেট এগিয়ে যাবে আর টাকা ব্যয় হতেই থাকবে, তবুও এর সমাধান হবে না। নীলুর চোখের কোনো নোনা জল ভিড় জমিয়েছে। শ্রাবণ নীলুর দিকে একবার চেয়ে দেখল, নীলুর চোখে জল। শ্রাবণ ওর অভিমানের মেঘ সরিয়ে বলল, খিদে পেয়েছে? কিছু খাবি? নীলু শ্রাবণের গলার আওয়াজ পেয়ে চমকে গেল। ও ভাবেনি যে শ্রাবণ আর ওর সাথে কখনো কথা বলবে। কোর্টে বিচার চলাকালীন সময়ও শ্রাবণ কথা বলেনি। নীলু অজান্তেই হেসে ফেলল, হেসে বলল, হঠাৎ কথা বলছো যে? শ্রাবণ ওর মাঝে সিরিয়াসনেস বজায় রেখে বলল, বাচ্চা মেয়েরা খিদে পেলে কাঁদে, তোকে কাঁদতে দেখলাম তাই মনে হলো তোর ও বুঝি খিদে পেয়েছে। নীলু শ্রাবণের কথা বলার ধরন শুনে বুঝল যে শ্রাবণ তার কথার ভঙ্গিতে নীলু ধমকাচ্ছে যাতে নীলু আর না কাঁদে। ভাবতেই নীলু ফিক করে হেসে ফেলল। শ্রাবণ বিরক্ত হয়ে তাকিয়ে বলল, হাসছিস কেন? নীলু হাসি থামানোর চেষ্টা করে বলল, কিছু না। শ্রাবণ চোখের ইশারায় বলল, চল। নীলু মাথা নাড়িয়ে সম্মতি জানাল। হমম। আজ তো ও আমার গায়ে হাত তুলেছে, এভাবে দিনের পর দিন চলতে থাকলে তো আমার বেঁচে থাকায় কষ্টকর হয়ে পড়বে। মিঠির বশ নিখিল আচমকাই মিঠির হাতের ওপর হাত রেখে বলল, চিন্তা করো না ডিয়ার, আমি আছি তো।
মিঠিও খানিকটা সুযোগ বুঝে ওনার হাতের ওপর হাত রেখে বলল, থ্যাংক ইউ সো মাচ স্যার। উহু স্যার না, নিখিল বলো, অনলি নিখিল। মিঠি মুচকি হাসল। উনি বললেন, বাই দা ওয়ে, তোমার সমস্যা না থাকলে তোমার মুড ভালোর জন্য আমরা একটু ঘুরতে যেতে পারি, যাবে? মিঠি হেসে বলল, হোয়াই নট, চলবে।